হ্যালো স্টুডেন্টস, তোমরা কেউ কেউ আমার কাছে টাইপস অফ আরএনএ জানতে চেয়েছো, যেটা ক্লাস 11তে বায়োমলিকিউলসে পড়ানো হয়। ক্লাস 11র যে কোষের যে চ্যাপ্টারটা আছে ওখানে বায়োমলিকিউলস যে চ্যাপ্টারটা সেখানে পড়ানো হয়, এবং অবশ্যই ক্লাস 12র তোমাদের যেটা ট্রান্সলেশন এগুলো পড়তে হচ্ছে, তো তখন অবভিয়াসলি আরএনএর কনসেপ্টটা জানা দরকার। তো তাই জন্য বলতে পারো এটা ক্লাস 12th স্টুডেন্টদের জন্য দরকার, আবার 11th বায়োমলিকিউলসেও যেহেতু রয়েছে তো 11th জন্য দরকার, এবং তারপরে অবশ্যই গ্র্যাজুয়েশন এমএসসি সবেতেই লাগছে। মোটামুটি আমি কিন্তু পড়াবো যখন আরএনএ টাইপস বলো বা আরএনএ যে কনসেপ্ট পড়াবো, তো তখন 11th থেকে একেবারে আপ টু গ্র্যাজুয়েশন বলতে পারো এটা কিন্তু কভার আপ করাই থাকবে। তো যাদেরই মনে হবে কি এটা জানা দরকার বা পড়ার দরকার আছে, তো সেটা তারা এই ভিডিও দেখতে পারো। তো এবার তোমরা চেয়েছো বেসিক্যালি জানতে আমার থেকে আরএনএর টাইপস, কিন্তু আরএনএর টাইপস জানার আগে একটু আরএনএ সম্পর্কেও জানা উচিত। তো যেহেতু শুধু আরএনএর জন্য আমি আগে ভিডিও দিইনি তোমাদের, তো তাই জন্য আমি আগে আরএনএ ব্যাপারটা কি, তার স্ট্রাকচারটা কীরকম আছে সেটা আগে একটু জাস্ট তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব, তারপরে টাইপসে যাব। তো সেখানে দেখো আরএনএ টাইপসের মধ্যে মানে আরএনএ ব্যাপারটা কি বলি, তো আমরা আরএনএর ফুল ফর্মটা কি পাই না, আরএনএর ফুল ফর্ম দেখো জানি যে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো রাইবো নিউক্লিক অ্যাসিড মানে এই রাইবো এই টার্মটা কিভাবে আসছে না, রাইবোজ সুগার থেকে আসছে। ঠিক আছে, এবং আরএনএর যদি কম্পোনেন্টস কি জানতে চাই, আমরা ক্লাস 9-এ পড়তাম মাইক্রোমলিকিউলস, ম্যাক্রোমলিকিউলস, এগুলো বায়োলজিতে পড়ে এসেছি। ডিএনএ আরএনএ এগুলোকে ম্যাক্রোমলিকিউলসে পড়তাম। তো আরএনএতে কী কী উপাদান বা কম্পোনেন্টসগুলো কী কী থাকতো না, নাইট্রোজেন বেস থাকতো জানো তোমরা, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর ইউরাসিল থাকে নাইট্রোজেন বেস আরএনএর জন্য। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন আর গুয়ানিন হয়ে যায় পিউরিনের মধ্যে, আর পিরিমিডিনের মধ্যে চলে আসে হচ্ছে থাইমিন আর সাইটোসিন। তো এই অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন থাইমিনের বদলে আরএনএতে থাকবে ইউরাসিল। তো এই জিনিসগুলো হচ্ছে পিউরিন আর পিরিমিডিন নাইট্রোজেন বেস। সেটা ছাড়া আর কি কি থাকবে না, পেন্টোজ সুগার থাকবে। দেখো এখানে একটা পিকচার আমি তাই দেখাচ্ছি যে আরএনএ স্ট্রাকচারটা কি হয়। তাহলে নাইট্রোজেন বেসগুলো এগুলো হতে পারে, এটা অ্যাডেনিন আছে, এটা গুয়ানিন আছে, এটা সাইটোসিন আছে, কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, যা হোক কিছু এই 4টে বেসের মধ্যে থাকছে। তো সেগুলো নাইট্রোজেন বেস হয়ে গেল। আর কি থাকছে, পেন্টোজ সুগার আছে, এই যে দেখো ব্লু কালারের যেগুলো দেখাচ্ছি হচ্ছে পেন্টোজ সুগার, এবং পেন্টোজ সুগারের সাথে কি থাকবে, অ্যাটাচ থাকবে না এই রেড কালারে যেগুলো দেখিয়েছি সেগুলো হয়ে যাচ্ছে দেখো সব ফসফেট গ্রুপ, এবং সবগুলোর ক্ষেত্রেই যেহেতু ফ্রি অক্সিজেন থাকছে এবং সেই জন্য নেগেটিভ চার্জ, যেমন ডিএনএও জানি নেগেটিভলি চার্জড হয়, আরএনএও নেগেটিভলি চার্জড হচ্ছে। এবং এই যে ব্যাপারটা পাচ্ছি, আর কি পাবো দেখো, মানে আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিডের জন্য এই 2' যে এন্ডটা সেখানে কিন্তু হাইড্রক্সিল গ্রুপ পাই, যার জন্যই দেখো এটাকে আমরা জানি যে বলি রাইবো নিউক্লিক অ্যাসিড। যদি এটা ডিএনএ হতো তাহলে ওটা থাকতো না, এবং তখন আমরা কি বলতাম, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইট? আমরা সবাই জানি যে 2' যে পজিশনটা আছে সেখানে ওএইচ থাকে না ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএর জন্য, তো এটাকে ডিঅক্সি বলি। আর রাইবোজোম মানে আরএনএতে রাইবোজ সুগারের যে সঙ্গে ওএইচ গ্রুপটা 2' অ্যাড আছে, মানে অক্সিজেন প্রেজেন্ট আছে, তাই এটা রাইবোজ সুগার বা রাইবো নিউক্লিক অ্যাসিড বলছি। তো এটা হয়ে গেল কি না রাইবোজ সুগার বা রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএর স্ট্রাকচার। এবার আরএনএটাকে এরকমভাবে যদি আমরা পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপটাকে দেখতে পেলাম, কিন্তু বইতে আরও একটা পিকচার দেখবে থাকে এরকমভাবে থাকে, তাই না? আমরা আরএনএ বইতে 9, 10 বা 11, 12 বইতে দেখো আরএনএর এরকম একটা পিকচারও পাই। সেই পিকচারটা কীরকম থাকছে না, এই যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আমরা ছোট থেকে 9 থেকে পড়ছি, যে 8, 9 থেকে পড়েছি যে আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয় মানে একতন্ত্রী হয়, আর ডিএনএ ডবল স্ট্র্যান্ডেড বা দ্বিতন্ত্রী হয়। তাহলে এই যে আরএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড মানে একটাই তন্ত্রী, দেখো এরকমভাবে পেঁচিয়ে রয়েছে। কি দেখা যাচ্ছে, এই যে ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, এগুলো নাইট্রোজেন বেসেসগুলো রয়েছে, কিন্তু এই যে কয়েলিং, এটা থেকে কি দেখতে পাচ্ছি না, আরএনএ তো অবশ্যই সিঙ্গেল স্ট্র্যান্ডেড, কিন্তু
এই সিঙ্গেল স্ট্র্যান্ডটাই কোনো কোনো পজিশানে কী হয়, নিজেদের ওই একটা স্ট্র্যান্ডের মধ্যেই কয়েলিং হয়ে এরকম একটা সিউডো ডবল হেলিক্স মতন, মানে এটা তো একটাই স্ট্র্যান্ড, সেটাই যদি এটা সুতো, সেটাকে তোমরা পাকিয়ে নিয়েছো, তাহলে কিছু একটা পোর্শানে একটা জায়গায় দ্বিতন্ত্রী বা ডবল স্ট্র্যান্ডের মতন দেখতে লাগতে পারে। সেই রকম ব্যাপারটা কিন্তু আরএনএর মধ্যে আমরা দেখতে পাই, কোনো কোনো পোর্শান নিজেদের ওই একটা তন্ত্রকেই পেঁচিয়ে নেয়, এবং নেওয়ার ফলে যদি দেখা যায় সেখানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারগুলো রয়েছে, মানে আমরা জানি অ্যাডেনিনের সঙ্গে কি হয়, ইউরাসিলের পেয়ারিং হয় এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের পেয়ারিং হয়। যদি অপোজিট থাকে তো তাহলে তারা সেখানে দেখো বেস পেয়ারিং করতে পারবে। অ্যাডেনিন আর ইউরাসিলের মাঝখানে জানি ডবল হাইড্রোজেন বন্ড থাকে, গুয়ানিন এবং সাইটোসিনের মিডিলে আমরা জানি 3টে হাইড্রোজেন বন্ড থাকে, তো সেভাবেই এগুলো বন্ড ফর্ম করে প্রেজেন্ট থাকে এবং কয়েলটাকে তৈরি করে। এটুকুটা যেহেতু আমি 11th স্ট্যান্ডার্ড থেকে ধরে বলছি, তাই আমার মনে হয় মানে রিকলের জন্য এটা এনাফ, কেন কি ইন ডিটেলসে আরএনএ ডিএনএ স্ট্রাকচার তোমরা 9-10-এ পড়েছো। তো এই ব্যাপারটা হলো যে আরএনএ স্ট্রাকচারটা কি। তো এবারে একটু যদি ইভলিউশনের উপর বেস করে বলি, তো তাহলে দেখবে ফার্স্ট যখন ইভলভড হচ্ছিল, মানে আর্থে যখন লাইফ ছিলই না, তো সে সময় যখন ফার্স্টে ইভলভড হয়েছে তখন কিন্তু ডিএনএর থেকে আগে আরএনএই এসেছে। এবং দেখো আমরা জানি যে মেন জেনেটিক্যাল মেটেরিয়াল বলতে আমরা ইউক্যারিওটসের জন্য ডিএনএকেই বুঝি, প্রোক্যারিওটসেরও ম্যাক্সিমাম ডিএনএ রয়েছে। তো এবার তাহলে কেন আরএনএই তো ছিল, ডিএনএ এলো কেন? তো সেটা ব্যাপারটা হচ্ছে কীরকম না, প্রথম ফার্স্ট অফ অল তো আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড। আরএনএতে দেখো ফ্রি এখানে ওএইচ গ্রুপ থাকবে, একদম লাস্ট যে স্ট্র্যান্ডটা, মানে স্ট্র্যান্ডের একদম লাস্ট পজিশনে ফ্রি ওএইচ থাকছে। তো সেটার জন্য কি হয় না, আরএনএ খুব ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আছে। এবার আরএনএর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি থাকছে মানে আরএনএ ব্রেক করে বেশি, আরএনএ রিঅ্যাক্টিভ বেশি। এবার যদি কোনো একটা রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে ভেবে দেখো, তো তাহলে যদি সে তো মানে রিঅ্যাক্টিভ কোনো অ্যাক্টিভিটি যার বেশি হবে, সে তো কোনো বিশেষ কোনো ক্যারেক্টারকে স্টোর করতে পারবে না, প্রিজার্ভ করতে পারবে না। কিন্তু এমন কোনো একটা মেটেরিয়াল বলতে পারা যায় বা এমন কোনো একটা বায়োমলিকিউলসের দরকার ছিল যেটা কিনা আমাদের জেনেটিক্যাল মেটেরিয়ালগুলোকে খুব ভালোভাবে প্রিজার্ভ করে রাখতে পারবে, মানে আমাদের বডিতে স্টোর অ্যান্ড সিকিওর করতে পারবে, যেটা আরএনএ পারছিল না। কেন? আরএনএর এতটাই ক্যাটালাইটিক এফিসিয়েন্সি বেশি যে আরএনএ বারবার বিভিন্নভাবে ব্রেকডাউন করছে, চেঞ্জেস হচ্ছে, যার জন্য কিন্তু স্টোরিং মানে একটা পার্টিকুলার জেনেটিক্যাল মেটেরিয়ালকে স্টোর করে রাখা বা একটা পার্টিকুলার অর্গানিজমসের স্পেসিফিক যে ক্যারেক্টারগুলোকে রিস্টোর করা, সেই ব্যাপারটা আরএনএ পারছে না। তো সেটা থেকেই দেখা যাচ্ছে যে ধীরে ধীরে অ্যাটমসফিয়ার থেকেই কিন্তু মানে ওই ইভলভড হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে আরএনএ ক্যাপাবল হচ্ছে না স্টোর করে রাখার জন্য স্পেসিফিক ক্যারেক্টার্সগুলোকে, তখন দেখা গেল কি না লিভিং অর্গানিজমসের মধ্যে ধীরে ধীরে ডিএনএ ইভলভড হয়েছে। তা না হলে ইভলিউশনে ওরা ফার্স্টে আরএনএ ইভলভড হয়েছিল দেখেছিলাম। তো সেই সময়কার স্টাডিটাকে দেখবে আমরা আরএনএ ওয়ার্ল্ড বলি। তো সেই গল্প আবার পরে কখনো তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এবার চলে আসি আরএনএর টাইপসগুলো কী কী পাবো। তো এটা ধরেই বলি যে তার মানে ফার্স্টে কিন্তু আমরা মেন জেনেটিক্যাল মেটেরিয়াল কী কী দেখেছিলাম না আরএনএ। যারা 12th আছো তারা অলরেডি এগুলো পড়েছো যে আরএনএই আগে জেনেটিক মেটেরিয়াল ছিল বলে বোঝা হচ্ছিল, তার দেন ডিএনএর কনসেপ্ট এসেছে বা ডিএনএই যে মেন জেনেটিক মেটেরিয়াল, সেগুলোর জন্য হার্সে চেজ এরকম ম্যাকার্থে ম্যাকলিন্টন বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট থেকে প্রুফ হয়েছে কি যে না ডিএনএ মেন জেনেটিক্যাল মেটেরিয়াল। তো তাই জন্য এরকম কিছু অর্গানিজমসের প্রেজেন্স এখনও পাওয়া যাচ্ছে যেখানে কিন্তু আরএনএই জেনেটিক্যাল মেটেরিয়াল। সেগুলো কি? তো সেটার উপর বেস করে আমরা আরএনএর কিছু টাইপস পাবো। তো সেটা দেখে নিই। দেখো এখানে আমি একটা চার্টের মতন দেখাচ্ছি যে আরএনএ তার দুটো রকমের টাইপ পাবো। কীরকম না আরএনএকে পাবো কি না জেনেটিক্যাল আরএনএ, আর একটাকে পাবো হচ্ছে নন জেনেটিক, মানে এটা হচ্ছে জেনেটিক আরএনএ, আর এখানে একটা যদি টাইপটা লিখি তাহলে এটা হয়ে যাবে নন জেনেটিক। ঠিক আছে, তো জেনেটিক আরএনএ কাদের পাবো? এখন যেগুলো
আর্থের লিভিং অর্গানিজমস পাচ্ছি তাদের মধ্যে মেনলি আমরা জেনেটিক্যাল আরএনএ মানে আরএনএ অ্যাজ আ জেনেটিক মেটেরিয়াল একমাত্র আমরা কোথায় পাবো? ভাইরাসে। খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যারা জানো তো ভেরি গুড, কিন্তু যারা জানো না তাদের কিন্তু খুব ভালো করে এটা আজকে থেকে মনে রাখতে হবে যে যখনই তোমাকে এই শর্ট কোশ্চেন্সটা নিটে বলো, জেনপাসে বলো, ইভেন তোমাদের 11th 12th 9 10thেরও স্টুডেন্টদেরকে যে কোনো সময় এই কোশ্চেন্সটা জানতে চাইতেই পারে যে আরএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল কোথায় প্রেজেন্ট পাচ্ছি আমরা, ঠিক আছে? তো তাহলে এটা বোঝা গেল যে জেনেটিক মেটেরিয়াল আরএনএ একমাত্র পসিবল হচ্ছে ভাইরাসে। তোমরা এক্সাম্পল জানো, তোমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জানো, তোমরা এইডস ভাইরাস, এইচআইভি ভাইরাস জানো, সবসময় এক্সাম্পল পড়ো, আরএনএ ভাইরাসের উদাহরণ দাও, কি রেট্রো ভাইরাস বলে এদেরকে, ঠিক আছে? তো সেই ভাইরাসগুলোর কিন্তু মেন জেনেটিক মেটেরিয়ালটা স্টোর থাকে আরএনএতে, তাই জন্য ওগুলোকে আমরা আরএনএ ভাইরাস, রেট্রো ভাইরাস এইসব নামগুলো দিয়ে থাকি। এবার কি বলছি দেখো, কেন রেট্রো বলি? আরএনএ আছে, আরএনএ ভাইরাস বলছি। রেট্রো ভাইরাস কেন বলবো? যাদের বডিতে মেন জেনেটিক মেটেরিয়ালটা আরএনএ আছে, তার কারণ হচ্ছে সব সময় জানবো একটা প্রসিডিওর পড়ি আমরা, সেটাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। যে প্রসিডিওরের মাধ্যমে জেনেটিক্যাল যে ডিএনএ আমাদের বডিতে স্টোর আছে সেই ডিএনএটা আরএনএতে কনভার্ট হয়, এবং এই প্রসিডিওরটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। 12th স্টুডেন্টরা এটা জানো, 11thরা এখনও পড়োনি, কিন্তু টার্মটা অ্যাটলিস্ট শুনে রাখো যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসিডিওরকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। তো এবার যাদের মেন জেনেটিক মেটেরিয়ালটা আরএনএ মানে আরএনএ ভাইরাস, তাদের কি হচ্ছে না আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে রিভার্সে হচ্ছে, উল্টো দিকে হচ্ছে। তাই জন্য এই প্রসিডিওরটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এবং যে ভাইরাসের মধ্যে মেন জেনেটিক্যাল মেটেরিয়ালটা আরএনএ এবং তাদের এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রসিডিওরটা পারফর্ম করে, তাদেরকে ওই জন্য আমরা রেট্রো ভাইরাস বলি। আশা করি এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপর চলে আসি নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ আমার মধ্যেও রয়েছে, আমাদের সব হিউম্যান বিইংস, সব ইউক্যারিওটসের মধ্যে, ইভেন বেশ প্রোক্যারিওটস যারা আরএনএ ভাইরাস নয় মানে আরএনএ কন্টেনিং যারা নয় জেনেটিক মেটেরিয়াল হিসাবে, তাদের সবার মধ্যেই নন জেনেটিক আরএনএ অবশ্যই প্রেজেন্ট আছে। সেইগুলোর টাইপগুলো দেখে নিই। তো কী কী পাবো দেখো, এমআরএনএ পাবো, এম ফর মেসেঞ্জার। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ হলো ট্রান্সফার আরএনএ। তাহলে এম হচ্ছে মেসেঞ্জার বোঝাচ্ছে, আর হচ্ছে রাইবোজোমাল বোঝাচ্ছে, টি হচ্ছে ট্রান্সফার আরএনএ বোঝাচ্ছে। তো এই তিনটে টাইপের আরএনএ ইন ডিটেলসে আমরা পড়বো। তার সাথে বলে রাখি কি না, এই যে আরএনএগুলো পেলাম, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, এগুলো কীভাবে তৈরি হয়? আমি বললাম কি না, সবসময় মেন জেনেটিক্যাল মেটেরিয়ালটা ডিএনএ পাচ্ছি বেশিরভাগ সব অর্গানিজমসের জন্য। তো তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে হবে। তো সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি করার কাজটা করে যে এনজাইমস, তাকে আমরা বলবো হচ্ছে আরএনএ পলিমারেজ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, তার জন্য রিকোয়ার্ড যে এনজাইম, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। প্রোক্যারিওটিকের জন্য একটা টাইপেরই আরএনএ পলিমারেজের প্রেজেন্স এখনও পর্যন্ত আমরা জানতে পারছি। আর ইউক্যারিওটসের জন্য তিনটে টাইপের আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3 পাবো। তাহলে নিশ্চয়ই তিনজন কাজগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তাহলে কোন টাইপের আরএনএ পলিমারেজ কি আরএনএ তৈরি করছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিটের জন্য ভেরি ইম্পর্টেন্ট, 12th জন্য ভেরি ইম্পর্টেন্ট, 11thরাও একটু দেখে রাখো। তাহলে কি দেখো, আরএনএ পলিমারেজ বললাম ইউক্যারিওটসের জন্য তিনটে টাইপের হয়, 1, 2 আর 3। আর আরএনএ তো নন জেনেটিক আরএনএ বলেছি তিনটে টাইপের। তাহলে আরএনএ পলিমারেজ 1-এর কাছে কি দায়িত্ব আছে না, তার কাছে দায়িত্ব আছে হচ্ছে সব রকমের আরআরএনএ তৈরি করা। আরএনএ পলিমারেজ 1-এর কাজ হচ্ছে সব রকমের আরআরএনএ তৈরি করবে। কিন্তু আরআরএনএর আবার কতগুলো ভাগ আছে, আমি ডিটেলসে প্রত্যেক কটা আরএনএ সম্পর্কে ডিসকাস করছি। তো তখন দেখতে পাবে আরআরএনএর 5S আরআরএনএ, 15S, 18S, 5.8S। তো এই প্রত্যেকটা টাইপের যে আরআরএনএ আছে তার মধ্যে সব রকম আরআরএনএ তৈরি করছে হচ্ছে আরএনএ পলিমারেজ 1 এক্সেপ্ট 5S আরএনএ। মানে এই 5S যে আরআরএনএ, এই যে আরআরএনএ বললাম বিভিন্ন টাইপ আছে, 5S আরআরএনএ, 18NS, এই যে বিভিন্ন টাইপের যে আরআরএনএ টাইপ, তার মধ্যে 5S আরআরএনএটা আরএনএ পলিমারেজ 1 তৈরি করে না। সেটা বাদে যে
আরআরএনএগুলোকে আরএনএ পলিমারেজ 1 তৈরি করে। ক্লিয়ার? এবার চলে আসি আরএনএ পলিমারেজ 2 কী করে না, সে করে কি এমআরএনএ তৈরি করে। আর আরএনএ পলিমারেজ 3 বেঁচে থাকলো টিআরএনএ, তো সেই টিআরএনএকে তৈরি করে। আর যেটাকে নাকি আরএনএ পলিমারেজ 1 করতে চায়, করেনি তৈরি 5s আরআরএনএ, সেটাকেও তৈরি করে হচ্ছে আরএনএ পলিমারেজ 3। তাহলে কি বোঝা গেল, আরএনএ পলিমারেজ 1 যেটা সে তৈরি করবে সব রকমের আরআরএনএ, কিন্তু 5s আরআরএনএ তৈরি করবে না। 2 কি করবে, 2 তৈরি করবে এমআরএনএ, আর 3 আরএনএ পলিমারেজ 3 তৈরি করবে টিআরএনএ আর 5s আরআরএনএ। তো এইগুলো হচ্ছে মেন আরআরএনএ, মানে বিভিন্ন টাইপের আরএনএ টাইপস। এটা ছাড়া কিছু স্পেসিফিক আরএনএ পাবো, সেগুলো হচ্ছে এসআইআরএনএ, স্মল ইন্টারফেয়ারেন্স আরআরএনএ, আর এমআইআরএনএ, মাইক্রো আরএনএ, আর এসএনওআরএনএ, নিউক্লিওলার, স্মল নিউক্লিওলার আরআরএনএ। তো এই যে টার্মসগুলো আছে বা এই যে টাইপগুলো আমরা পাচ্ছি, এগুলো আমি একটু করে তোমাদের ডিসকাস করে দেব। তো চলো আমি পরের বোর্ডও একটা করে নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করছি। চলো আমরা এর পরের পার্টটা দেখে নিই, মানে আগেরটা যতটা পড়িয়েছিলাম এবার আমরা ওই আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ বললাম যে ডিটেলসে তোমাদের সাথে আমি ডিসকাস করে দেব, তো সেটা চলো দেখে নিই। তো প্রথমে দেখো এমআরএনএটা বলি। তো এমআরএনএ কি বলেছিলাম, এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তো তাহলে মেসেঞ্জার আরএনএ বলছি কেন, কিছু মেসেজ পাঠাবে, কি মেসেজ পাঠায় সেটাই হচ্ছে ওর কাজ, এবং তাই জন্যই এমআরএনএ তৈরি হচ্ছে। তো কি হচ্ছে দেখো, প্রথমে এখানে একটা পিকচার আমি একদম প্রথমে এমআরএনএর উপরে দেখো যেটা দেখিয়েছি, এটা হচ্ছে একটা ডিএনএ ডবল হেলিক্স, মানে ডবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। আমি হেলিক্যাল ফর্মে আঁকিনি, ছোট করে জাস্ট বোঝার জন্য যেটুকু দরকার সেভাবে এঁকে রেখেছি। দেখো তো ডবল স্ট্র্যান্ডেড একটা ডিএনএ স্ট্রাকচার, এবং তোমরা জানো যে ডিএনএটা যে অ্যান্টি প্যারালালি অ্যারেঞ্জ থাকে। অ্যান্টি প্যারালালি মানে কীরকম না, এই যে দুটো স্ট্র্যান্ড বা দ্বিতন্ত্রীর যে দুটো তন্ত্র, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইমে যদি অ্যারেঞ্জ হয়, তো আরেকটা কি হবে না 3 to 5 প্রাইমে অ্যারেঞ্জ হবে। এবং আরেকটা জিনিস সবসময় জানবে যে কোনো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ এবং আরএনএ যেটাই সিনথেসিস মানে উৎপন্ন হয়, যখন সেই তৈরি হওয়ার প্রসিডিওরে সবসময় ডিএনএ এবং আরএনএ দুটোই ট্রাই করে না, এটাই হয় যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে তৈরি হবে। তার মানেটা কী রকম, যে তার মানে আমরা এটা বুঝতে পারছি যে 5 প্রাইম থেকে 3 প্রাইমে একটা যদি থাকে ডিএনএর আরেকটা স্ট্র্যান্ড 3 থেকে 5-এ থাকবে, এবং আরএনএটা যখন তৈরি হবে 5 থেকে 3 এর দিকে তৈরি হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা কীরকম হচ্ছে দেখো, যে তার মানে নতুন যে আরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা 5 প্রাইম টু 3 প্রাইম হিসাবে তৈরি হবে, অর্থাৎ ডিএনএতে যেটা 3 to 5 এর দিকে আছে তার কমপ্লিমেন্টারি বা তার অপোজিটে তৈরি হবে। তাহলে এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা দেখছি এটা তো 5 থেকে 3 প্রাইমেই আছে, তো এখান থেকে একটা যদি 5 থেকে 3 প্রাইম হয়, এর সঙ্গে দেখো কমপ্লিমেন্টারি মানে ওর অপোজিট হচ্ছে না, তাহলে নিশ্চয়ই 5 প্রাইম টু 3 প্রাইম এবং কমপ্লিমেন্টারি হওয়ার জন্য এই যদি 3 প্রাইমটাকে রিড করে তৈরি হয়, তাহলে 3 প্রাইম টু 5 প্রাইম আছে, এবার যে আরএনএটা তৈরি হবে সেটা এর কমপ্লিমেন্টে তৈরি হবে এবং 5 প্রাইম টু 3 প্রাইম হবে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে 5 প্রাইম এটা যদি 3 থেকে 5-এর দিকে থাকে, তাহলে অপোজিটে যে আরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা কি করবে না, এখানে যে এই থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন এই যে নাইট্রোজেন বেসগুলো আছে সেটাকে রিড করবে, করে একটা একতন্ত্রী আরএনএ তৈরি হবে। এটা আশা করি তোমাদের কাছে এবার ক্লিয়ার হচ্ছে। এবার তাহলে এই যে জিনিসটা, এই যে স্ট্র্যান্ডটাকে আমরা বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড। এগুলো 12-এ আরও ভালো করে পড়তে পারবে, 11th স্টুডেন্টরা জেনে রাখো, আর 12-এ যদি যারা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন এগুলো পড়েছো তাদের কাছে এটা ক্লিয়ার। তো এই স্ট্র্যান্ডটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, মানে 3 প্রাইম টু 5 প্রাইমের ডিএনএর যে স্ট্র্যান্ডটা রয়েছে সেটাকে রিড করে এমআরএনএটা তৈরি হবে। তাই ওই 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে যে স্ট্র্যান্ডটা থাকবে সেটা হচ্ছে ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড, মানে ওটাকে রিড করে ট্রান্সক্রিপশন প্রসিডিওরে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। এবার এটাকে রিড করে তৈরি হবে মানে এখানের দেখো যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে, এটি আছে, জি আছে, সি আছে, এগুলোর অপোজিট কমপ্লিমেন্ট বা এটার সঙ্গে
পেয়ারিং করতে পারে, এরকম নাইট্রোজেন বেসগুলোকেই আমরা অপোজিট এই আরএনএ স্ট্র্যান্ডে পাবো। শুধু চেঞ্জটা কি হবে না, আমরা পাবো কি না অ্যাডেনিনের সাথে আগে কি হতো থাইমিনের বেস পেয়ারে দেখতাম, এবার যেহেতু থাইমিনের প্রেজেন্স আমরা আরএনএতে পাবো না, কেন পাবো না সেই সব ডিসকাশন আমি পরে আবার করে দেবো। তো থাইমিনের প্রেজেন্স পাচ্ছি না, তো তাই জন্য থাইমিন যে পজিশনে হওয়ার কথা তার অপোজিটে ইউরাসিল আসবে। তাহলে দেখো আমরা প্রথমে ছিল কি ডিএনএর যে টেমপ্লেট স্ট্র্যান্ড শিখে নিলাম কোনটাকে বলে, তো টেমপ্লেটের অপোজিটেই জানলাম কি না কমপ্লিমেন্ট বেস পেয়ারগুলো নাইট্রোজেন বেসগুলো আরএনএতে চলে আসবে। তাহলে থাইমিন আছে প্রথমে, থাইমিনের অপোজিটে কে আসবে, অ্যাডেনিন আসবে। থাইমিনের অপোজিটে তারপরে দেখো আছে হচ্ছে সাইটোসিন, সাইটোসিনের সঙ্গে পেয়ার করে আমরা জানি তাই গুয়ানিন আসবে। আবার আছে কি অ্যাডেনিন, এবার অ্যাডেনিনের সঙ্গে কে হয়, অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল আসবে আরএনএ যদি থাকে, তো ইউরাসিল এসেছে। তো এইভাবে যেই অপোজিট বেস পেয়ারিংটা হয়ে গেল আমরা দেখলাম যে ডিএনএর এটা তো টেমপ্লেট স্ট্র্যান্ড, আরেকটা যে স্ট্র্যান্ড ছিল তাকে আমরা বলবো হচ্ছে নন টেমপ্লেট স্ট্র্যান্ড, এবং এই নন টেমপ্লেট স্ট্র্যান্ডের যে বেস পেয়ার তার সঙ্গে কিন্তু আরএনএ স্ট্র্যান্ডের বেস পেয়ারগুলো মিলে যাবে। কেন কি নন টেমপ্লেট স্ট্র্যান্ডের যে পেয়ারিংগুলো ছিল কমপ্লিমেন্টারি বেসগুলো ছিল সেগুলো টেমপ্লেটের সঙ্গে কমপ্লিমেন্ট ছিল, আর নতুন যে আরএনএটা তৈরি হলো তার নাইট্রোজেন বেসগুলো এই নতুন নাইট্রোজেন বেসগুলো এই টেমপ্লেট স্ট্র্যান্ডেরও কমপ্লিমেন্ট। তাই এই টেমপ্লেট স্ট্র্যান্ডটা কমন হচ্ছে এই নন টেমপ্লেট স্ট্র্যান্ডেরও কমপ্লিমেন্ট, এবার টেমপ্লেট স্ট্র্যান্ডের কমপ্লিমেন্ট করেই আরএনএ বেস পেয়ারগুলো তৈরি হয়েছে। তাই জন্য দেখা যাবে নন টেমপ্লেট স্ট্র্যান্ডের নাইট্রোজেন বেসের সঙ্গে কিন্তু আরএনএ নাইট্রোজেন বেসগুলো মিল হবে, শুধু যেখানে যেখানে আমরা নন টেমপ্লেট স্ট্র্যান্ডটা যেহেতু ডিএনএর, তো তাই জন্য সেখানে আমরা থাইমিনের প্রেজেন্স পেয়েছিলাম, কিন্তু আরএনএ তৈরি হওয়ার সময় থাইমিনের বদলে ওই পজিশনসগুলোয় ইউরাসিল থাকবে। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো যে ট্রান্সক্রিপশন প্রসিডিওর পারফর্ম হবে এবং ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এমআরএনএ তৈরি হলো। এবার এই যে এমআরএনএটা তৈরি হয়েছে এটা তখনই কার্যকর হয়ে যাবে না, বিশেষত ইউক্যারিওটিক কোষ যখন দেখব, ইউক্যারিওটিক কোষে কি হবে না এক্সন ইন্ট্রনস এরকম কিছু ভাগ পাবো। দেখবে যারা 12th স্টুডেন্ট তারা খুব ভালো করে এগুলো পড়েছো, এক্সন ইন্ট্রন স্প্লিট জিনস এই যে কনসেপ্টগুলো, এই যে এমআরএনএটা তৈরি হয়েছে সেখানে কি হয়েছে না কিছু কিছু পোর্শন আছে যেখানে মানে জেনেটিক্যাল এক্সপ্রেশন করতে পারবে এরকম জিন্সের প্রেজেন্স নেই, যেগুলোকে মানে এর ফার্দার এমআরএনএতে থাকার কোনো দরকার নেই, সেগুলোকে আমরা বলবো ইন্ট্রনস। সেই ইন্ট্রনসগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। এই যে এমআরএনএ বা এই নতুন তৈরি এমআরএনএকে আমরা ন্যাসেন্ট এমআরএনএ বলবো। সেই ন্যাসেন্ট এমআরএনএর যে পোর্শনসগুলোকে দরকার পড়ছে না ফার্দার, সেই পোর্শনগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং ওই পোর্শনগুলোকে বলা হয় ইন্ট্রনস, আর যেগুলো নেসেসারি পার্ট এমআরএনএর সেগুলোকে আমরা বলবো হচ্ছে এক্সনস। তাহলে ইন্ট্রনসগুলো কেটে বাদ চলে যায়, এক্সনসগুলো সব জোড়া লেগে যায়। এবার এই যে প্রসিডিওরটা যেখানে গেল এই প্রসিডিওরটাকে আমরা বলবো হচ্ছে স্প্লাইসিং, যেটা আমরা ইউক্যারিওটসের মধ্যেই স্পেসিফিক্যালি পাই। স্প্লাইসিংয়ের ইন ডিটেলস ভিডিও আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেব। তো এবার এটা তাহলে স্প্লাইসিং হলো। এরপর কি হবে, এমআরএনএ তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ডবল স্ট্র্যান্ড একটা কোনো থ্রেডকে ধরো যত বেশি মোটা হবে ওর শক্তি বেড়ে যাবে, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডকে আমরা যে কোনো সময় ছিঁড়ে ফেলতে পারি। এখানেও ঠিক সেরকম এমআরএনএর একটা প্রোটেকশন দরকার যাতে এমআরএনএ না ডাইজেস্ট হয়ে যেতে পারে। তাই এই যে 5 to 3 প্রাইমে যে এমআরএনএটা তৈরি হলো সেই এমআরএনএর 5 প্রাইমে কি হয়, মিথাইল গ্রুপ অ্যাড হয়, মিথাইল অ্যাডেনিন গ্রুপ অ্যাড হয়। তো সেটা কি করছে না এমআরএনএর প্রাইম মানে একদম 5 প্রাইম এন্ডগুলোকে প্রোটেকশান দিচ্ছে, এবং এই 5 প্রাইম এন্ডের যে মিথাইলেশনটা 7 মিথাইল গুয়ানোসিন, মানে কি না ওই মিথাইল গ্রুপটা 7th কার্বনের সঙ্গে অ্যাড হচ্ছে। তো এই যে প্রসিডিওরটা পারফর্ম হচ্ছে এবং 5 প্রাইম এন্ডে হচ্ছে এমআরএনএর, তাই এটাকে আমরা বলবো হচ্ছে 5 প্রাইম ক্যাপিং। এবং এমআরএনএর এই যে টেল পোর্শনটা মানে 3 প্রাইম এন্ড সেখানে প্রচুর অ্যাডেনাইলেশন হয়, মানে অ্যাডেনিন গ্রুপ অ্যাড হয়, সেটাকে আমরা পলি এ টেল ফর্ম করে বা পলি অ্যাডেনাইলেশন বা টেলিং বলবো। তাহলে কি বোঝা গেল, ন্যাসেন্ট এমআরএনএরা তৈরি হয়ে গেল। তারপরে ইউক্যারিওটিক বডির ক্ষেত্রে প্রথমে এক্সন ইন্ট্রনসের এই যে চেঞ্জেসটার জন্য স্প্লাইসিং হবে, 5 প্রাইম ক্যাপিং হবে, 3 প্রাইম টেলিং হবে। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ফাংশনাল এমআরএনএকে কেমন দেখতে হবে সেই পিকচারটা দেখো এখানে আমি দেখিয়েছি। কীরকম না 5 প্রাইমে বলেছিলাম ক্যাপিং হবে, তাহলে 5 প্রাইমে একটা মিথাইল গ্রুপ অ্যাড থাকছে সেখানে ক্যাপ, আর এই যে 3 প্রাইম এন্ডটা আছে সেখানে
অ্যাডেনাইলেশন হয়েছে, তাহলে পলি অনেকগুলো অ্যাডেনিন গ্রুপ অ্যাড থাকছে, আর মিডিলে ঠিক 5' পরে আর ওই অ্যাডেনাইলেশনের আগে দুটো ইউটিআর থাকছে, আনট্রান্সলেটেড রিজিয়ান, মানে যেখানে নাকি নন কোডিং সিকোয়েন্সগুলো আছে বা প্রোটিন সিনথেসিস যখন হবে, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে ট্রান্সক্রিপশানে, এবার আরএনএগুলো কী করবে, প্রোটিন তৈরি করবে। তো এই প্রোটিন যখন সিনথেসিস হবে, এই UTR1 UTR2 মানে আনট্রান্সলেটেড রিজিয়ান, মানে যেগুলো ট্রান্সলেশনে বা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে না, তো সেই রকম দুটো রিজিয়ানস কিন্তু থেকে যাবে। আর মিডিলের যে অংশটা সেটাকে আমরা বলবো কোডিং রিজিয়ান, মানে ওই পোর্শনে এই যে নাইট্রোজেন বেসের যে সিকোয়েন্সগুলো আছে সেটার উপর বেস করেই কি হবে না, নেক্সট বার প্রোটিন তৈরি হবে বা ট্রান্সলেশন হবে। তো এবার দেখো লেখা আছে কি, এই যে কোথায় ট্রান্সলেশন শুরু হবে, সেই শুরুর জন্য যে যে নাইট্রোজেন বেসগুলো দরকার সেটা এমআরএনএতে থাকবে এবং ওই পোর্শন থেকেই দেখা যাবে ট্রান্সলেশন শুরু হচ্ছে। তো সেখানে ট্রান্সলেশন শুরু হচ্ছে বলে সেই যে পোর্শনের যে 3টে নাইট্রোজেন বেস থাকবে তাকে আমরা বলবো স্টার্ট কোডন। কোডন মানে সবসময় পরপর অবস্থান করছে, এরকম করে 3টে নাইট্রোজেন বেস নিয়ে এক একটা কোডন তৈরি হবে এবং যেখানেই দেখা যাবে AUG, এই AUG এই নাইট্রোজেন বেস 3টে পরপর রয়েছে, সেটার থেকেই সবসময় ট্রান্সলেশনটা স্টার্ট হবে, তাই এটাকে আমরা স্টার্ট কোডন বা ইনিশিয়েশন কোডন বলবো। এবং জানবে সবসময় AUG কী করে, মিথিওনিনকে কোড করে, AUG সবসময় মিথিওনিনকে কোড করে। মিথিওনিন একটা অ্যামাইনো অ্যাসিড তোমরা জানো, এবং AUG শনাক্ত করতে পারে মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডটাকে, তো তাই জন্য একে আমরা স্টার্ট কোডন বলছি। এবার কেন হঠাৎ মিথিওনিনের সঙ্গে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কি সম্পর্ক হয়ে গেল না, বললামই কি এমআরএনএর পরে কি হবে, ট্রান্সলেশন হবে এবং প্রোটিন সিনথেসিস হবে, আর প্রোটিনের ইউনিট কি অ্যামাইনো অ্যাসিড, তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে প্রোটিন তৈরি হবে মানে অ্যামাইনো অ্যাসিডের আসা শুরু হবে। তো সেই ফার্স্ট যে অ্যামাইনো অ্যাসিডটা অ্যাটাচ হবে সেই অ্যামাইনো অ্যাসিডটা হবে হচ্ছে মিথিওনিন। কেন, AUG সবার আগে সাইটোপ্লাজম থেকে মিথিওনিনকে চিনতে পারবে এবং এই টিআরএনএটা যখন পড়াবো বুঝতে পারবে, সেই টিআরএনএ মিথিওনিনকে ধরে নেবে। তাহলে এটা বোঝা গেল যে স্টার্ট কোডন হবে AUG এবং সেখান থেকে ট্রান্সলেশন শুরু হবে এবং এমআরএনএর যে নাইট্রোজেন বেসগুলো পরপর অবস্থান করছে 3টে করে নিয়ে এক একটা কোডন তৈরি হবে। ক্লিয়ার হলো? ঠিক একইভাবে AUG যেরকম ট্রান্সলেশন স্টার্ট করে, ঠিক ট্রান্সলেশনটা একটা জায়গায় স্টপও হবে, তা নাহলে রেগুলেশনটা পুরোটা হবে কি করে। ঠিক সেভাবেই দেখবে ট্রান্সলেশন স্টপ করার জন্য স্টপ কোডন আছে। ঠিক একইভাবে 3টে নাইট্রোজেন বেস নিয়ে কোডনগুলো তৈরি হবে। কি কি হতে পারে না, স্টপ কোডন UAA হতে পারে, UAG হতে পারে, AGA হতে পারে। তো আশা করি এগুলো কি বুঝতে পারছো। ইউ হচ্ছে ইউরাসিল অ্যাডেনিন অ্যাডেনিন, ইউরাসিল অ্যাডেনিন গুয়ানিন, ইউরাসিল গুয়ানিন অ্যাডেনিন, আর এখানে অ্যাডেনিন ইউরাসিল আর গুয়ানিন। তো এই হচ্ছে AUG স্টার্ট কোডন, আর 3টে পেয়ে যাচ্ছি আমরা স্টপ কোডন, মানে এই 3টের মধ্যে যে কোনো একটা কোডন এমআরএনএর যেখানে অবস্থান করবে সেই জায়গায় আরএনএটা সিনথেসিস হতে চলে এলে ওখানে গিয়ে সিনথেসিসটা স্টপ হয়ে যাবে। কেন কি না, এই যে 3টে এমআরএনএর যে 3টে কোডন পাচ্ছি UAA, UAG আর UGA, এই 3টে কোডন কোনো রকম অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। তাহলে কোনো অ্যামাইনো অ্যাসিডকে যদি ওরা ধরতেই না পারে, তাহলে ভেবে দেখো একটা চেন, মানে একটা আরএনএ প্রোটিন তৈরি হচ্ছিল, পরপর এরকমভাবে অ্যাটাচ হচ্ছিল। এটা ধরো মিথিওনিন, লাইসিন, লিউসিন, ভ্যালিন, পরপর এরকমভাবে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচ হচ্ছিল। এবার যেতে যেতে যেই দেখা গেল এই 3টের মধ্যে কোনো একটা কোডন এসে গেছে, সেই কোডনগুলো কোনো রকম অ্যামাইনো অ্যাসিডকেই চিনতে পারে না যে এর পরে এসে অ্যাটাচ হবে, তাহলে সেখানে আর পলিপেপটাইড চেনটা এগোবে না, প্রোটিন সিনথেসিস হবে না, সেখানে প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যাবে। তাই জন্য এগুলোকে আমরা বলবো হচ্ছে স্টপ কোডন। আর এইটা নিয়েই হয়ে যাচ্ছে একটা এমআরএনএ স্ট্রাকচার। তাহলে এমআরএনএতে 5' ক্যাপ থাকবে, টেল 3' টেল থাকবে, পলি অ্যাডেনাইলেশন হবে, আনট্রান্সলেটেড রিজিয়ান থাকবে দুটো এবং মিডিলের কোডিং সিকোয়েন্স থাকবে। কোডিং সিকোয়েন্সের মধ্যে স্টার্ট কোডন হবে AUG, আর স্টপ কোডনে যে 3টের মধ্যে যে কোনো একটা কোডনই যদি থাকে তো সেখানে গিয়ে দেখব যে ট্রান্সলেশনটা স্টপ হয়ে যাচ্ছে। এবং ওই যেটা বললাম যে ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি করে কিন্তু এমআরএনএ তৈরি হচ্ছে 5' টু 3'-এর দিকে। এবার এমআরএনএর কাজটা কি না, এমআরএনএর কাজ হচ্ছে, মেন কাজ প্রোটিন সিনথেসিসে টেমপ্লেট হওয়া। মানে যখন নাকি প্রোটিন সিনথেসিস হবে, এরকম ধরো একটা এমআরএনএ তৈরি হয়েছে, এই যে এমআরএনএটা তৈরি হলো সেই এমআরএনএর উপরে এসে রাইবোসোম বাইন্ড করবে।
ঠিক আছে, এমআরএনএর উপর এসে রাইবোজোম বাইন্ড করবে আর এ হয়ে যাচ্ছে এমআরএনএ। তো এই যে এমআরএনএর সঙ্গে রাইবোজোমটা বাইন্ড করবে, এখানে ধরে নিলাম আমি AUG সিকোয়েন্সটা আছে, তাহলে এখানে ট্রান্সলেশন শুরু হয়ে যাবে। তো তার মানে বলতেই পারি আমরা যে প্রোটিন সিনথেসিসের প্রধান কাজ হচ্ছে এমআরএনএর, বা এমআরএনএ প্রোটিন সিনথেসিসের টেমপ্লেট হিসাবে কাজ করে। তাহলে এটা একটা আমি এমআরএনএর ফাংশন পাচ্ছি। আর কি না, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে, তার মানে কি ওই জন্যই আমরা এমআরএনএকে মেসেঞ্জার আরএনএ বলছি। ডিএনএ যে সিগন্যালটা পাঠাচ্ছে, যেটা এর আগেও তোমাদেরকে বিভিন্ন ক্লাস করানোর সময় আমি বলেছি যে ডিএনএ সবসময় জেনেটিক মেটেরিয়ালগুলোকে কন্টেন করে রাখে, স্টোর করে রাখে, এক্সপ্রেশন দিতে পারছে না, ডিএনএ সিগন্যাল পাঠাচ্ছে, বা বলতে পারো যে হেড হয়ে আছে, কি কি কাজ করতে হবে সেটা ডাইরেকশন দিচ্ছে, কাজগুলো করছে এমআরএনএ, তারপরে গিয়ে করছে প্রোটিন। তো এই যে সিগন্যালটা মানে কাজটা করবে প্রোটিন, ডিএনএ সিগন্যাল দিচ্ছে। তো এই যে ডিএনএ কি সিগন্যাল দিল বা ডিএনএ কি কাজ করাতে চাইছে, কি এক্সপ্রেশন হতে চাইছে, সেই মেসেজটাকে ক্যারি করবে, মেসেজটাকে নিয়ে যাবে হচ্ছে এমআরএনএ। তারপর সেটা প্রোটিনের সিনথেসিস হলে প্রোটিন এবার আলটিমেটলি আমাদের বডির এক্সপ্রেশনটা শো করবে। বোঝা গেল তাহলে এমআরএনএর কাজ এবং স্ট্রাকচার। এরপর চলে আসি হচ্ছে আরআরএনএ। আরআরএনএর মানেই হচ্ছে কি না রাইবোজোমাল আরএনএ। মানে এই যে এক্ষুনি আমরা বললাম যে এমআরএনএ এবং রাইবোজোম বাইন্ড করে নাকি একসঙ্গে হেল্প করছে প্রোটিন সিনথেসিসে। তাহলে রাইবোজোম যে তৈরি হবে, রাইবোজোমে কি কি দিয়ে তৈরি হয়, আর মানে রাইবোজোমাল আরএনএ থাকে এবং প্রোটিন থাকে, কিন্তু প্রায় 80%ই দেখতে পাবো আমরা রাইবোজোমাল আরএনএ থাকছে, বাকি 20% প্রোটিন থাকছে। তো এই রাইবোজোমাল আরএনএ টাইপস আছে কিছু, সেটা দেখে নিই। প্রথমে আমরা কি জানি, দেখো রাইবোজোমটা কিন্তু দু রকমের, এটা আমরা ছোট্ট 7-8 থেকে পড়ছি যে প্রোক্যারিওটিকের জন্য 70S টাইপের রাইবোজোম পাই আর ইউক্যারিওটিকের জন্য 80S রাইবোজোম পাই। এবার 70S রাইবোজোমে দুটো আবার টাইপ পাই, 30S আর 50S। 70S রাইবোজোমে দুটো টাইপ, 30 আর 50। এবার এই 30S যে অধ এককটা, স্মল সাব ইউনিটটা, সেটার যে আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ দিয়ে তৈরি, সেটার নাম হচ্ছে 16S আরআরএনএ। আর লার্জ সাব ইউনিট বা বড় অধ একক যেটা 70S এর মানে 50S, সেটা হয়ে যাচ্ছে 5S আরআরএনএ আর 23S আরআরএনএ দিয়ে তৈরি। হয়ে গেল ক্লিয়ার? এটা হলো প্রোটিন মানে রাইবোজোম কাদের জন্য না, প্রোক্যারিওটিকের। এবার ইউক্যারিওটিকের 80S টাইপ রাইবোজোম, এবং এই 80S টাইপ যে রাইবোজোমটা পাচ্ছি সেটা দুটো অধ একক পাবো, কি কি না 40 আর 60। তাহলে প্রোক্যারিওটিকের 30 আর 50, ইউক্যারিওটিকের হচ্ছে 40 আর 60। তো 40S যে রাইবোজোমটা আছে সেটা যে টাইপের আরআরএনএ দিয়ে তৈরি সেটাকে আমরা বলবো 18S। আর যেটা নাকি 16S টাইপ মানে লার্জ সাব ইউনিট যেটা 80S রাইবোজোমের, সেটাতে তিনটে টাইপের দেখো আমরা আরআরএনএ পাবো, 5S আরআরএনএ, 5.8S আরআরএনএ, আর একটা হচ্ছে 28S আরআরএনএ। একটু এই জায়গাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো তাহলে এটা ক্লিয়ার হলো যে 70 আর 80 দুটো টাইপের রাইবোজোম পাচ্ছি। 70টা প্রোক্যারিওটিকের জন্য, ওটা 30-50 দুটো ভাগ পাবো। 30র জন্য দেখো আমরা 16S আরআরএনএ পেয়েছি টাইপটা, যে কোন টাইপের রাইবোজোমাল আরএনএ দিয়ে তৈরি হবে। আর 50টা দেখো 5S আর 23S আরআরএনএ দিয়ে তৈরি। ঠিক একইভাবে লার্জ যে মানে ইউক্যারিওটিকের জন্য যে মানে রাইবোজোম পাচ্ছি সেটা 80S, এবং তার দুটো আবার সাব ইউনিট পাবো, লার্জ আর স্মল। স্মল সাব ইউনিটটা হচ্ছে 40 আর লার্জ সাব ইউনিটটা হচ্ছে 60। এবার ইউক্যারিওটিকের যে স্মল সাব ইউনিট সেটাতে 18S আরআরএনএ পাচ্ছি, আর যেটা লার্জ সাব ইউনিট তাতে দেখো পাচ্ছি 5S আরআরএনএ, 28S আরআরএনএ আর 5.8S আরআরএনএ। আশা করি ক্লিয়ার হলো। এবং রাইবোজোমও কিন্তু মানে রাইবোজোমাল আরআরএনএরও কাজ হচ্ছে কি না, এই যে এমআরএনএটা আছে, এমআরএনএর সঙ্গে রাইবোজোম অ্যাড হবে, তারপরে ট্রান্সলেশন হবে বা প্রোটিন সিনথেসিস হবে। সেক্ষেত্রে আরআরএনএ একটা আরএনএ আর এমআরএনএও একটা আরএনএ, তাই জন্য ওই এমআরএনএর সঙ্গে ডিরেক্টলি রাইবোজোম অ্যাড হতে পারতো না যদি না রাইবোজোমাল আরএনএ রাইবোজোমের ভিতর প্রেজেন্ট থাকতো। তো ঠিক সেই জন্যই ওই এমআরএনএর সঙ্গে ঠিকঠাকভাবে যাতে রাইবোজোম সেট হতে পারে বা অ্যাটাচ হতে পারে, সেই অ্যাটাচমেন্টে কিন্তু রাইবোজোমাল আরএনএই হেল্প করে যাতে রাইবোজোমটা এমআরএনএর সঙ্গে প্রোটিন সিনথেসিসের সময় অ্যাটাচ হতে পারে। ক্লিয়ার হলো?
এরপরে চলে আসছি টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। সে কি করে? প্রথমেই বললাম যে এখানে যখন এমআরএনএ পড়াচ্ছিলাম যে এমআরএনএতে কি আছে, স্টার্ট কোডন আছে বা আদার্স যে কোডনসগুলো রয়েছে, তো সেই তাদের কাজ কি না বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে চেনা, কিন্তু ওই অ্যামাইনো অ্যাসিডকে চিনে এমআরএনএর সঙ্গে যুক্ত করার কাজটা করে হচ্ছে এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তাই জন্য একে ট্রান্সফার আরএনএ বলা হয়েছে। সাইটোপ্লাজমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড আছে। ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ কী করছে, ওই অ্যামাইনো অ্যাসিডকে ধরে ধরে নিয়ে এসে এমআরএনএতে কী সিকোয়েন্স আছে তার বেস পেয়ারের সঙ্গে মিলিয়ে সেই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে চিনতে সাহায্য করছে, যেটা এসে বাইন্ড করতে পারবে এবং কি না পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে পলিপেপটাইড চেন তৈরি হবে বা প্রোটিন তৈরি হবে বলতে পারি। তাহলে স্ট্রাকচারটা কি? টিআরএনএ স্ট্রাকচারটা দেখো এরকম টাইপের দেখতে কিছুটা আমরা বলতে পারি ক্লোভ মানে লবঙ্গ গাছের যে পাতা তার মতন দেখতে। তাই জন্য এই মডেলটাকে ক্লোভার লিফ মডেল বলা হয়। কি আছে না এখানেও ঠিক একইভাবে যে কোনো রাইবোজোমেরই আমরা 5' to 3' পাবো। তো এখানেও দেখো এই 5' থেকে 3' আছে এবং এই 5' to 3' মধ্যেই 3' যে OH আছে সেখানের একটা সিকোয়েন্স খুব ইম্পর্টেন্ট। দেখো ACC সিকোয়েন্স, এই AC সিকোয়েন্স খুব ইম্পর্টেন্ট। এটাই কি করে, এই যে বললাম যে রাইবোজ মানে টিআরএনএগুলো সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডকে অ্যাটাচ করতে হেল্প করে, চিনতে হেল্প করে, সেই যে অ্যামাইনো অ্যাসিড সেটা তো টিআরএনএতে অ্যাটাচ হবে। সেই অ্যাটাচমেন্ট সাইটটা হচ্ছে এইটা, মানে এখানে এসে কি হয় পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যাটাচ হয়ে যায়। এবং কে সেটা চিনতে হেল্প করে, অ্যাটাচমেন্ট করতে কে হেল্প করে না টিআরএনএর এই ACC সিকোয়েন্সটা, অ্যাডেনিন সাইটোসিন বুঝতেই পারছো। তো তাহলে ACC সিকোয়েন্স সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডকে চিনতে পারে। টিআরএনএর যে ACC সিকোয়েন্সটা আছে সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডকে চিনতে পারে, চিনে অ্যামাইনো অ্যাসিডের এই যে 3' এন্ডটা অ্যামাইনো অ্যাসিড এই 3' এন্ডে এই টিআরএনএর সঙ্গে এসে অ্যাটাচ হয়ে যায়। তাহলে টিআরএনএর এই 3' এন্ডটা অ্যামাইনো অ্যাসিডকে অ্যাটাচ করতে হেল্প করে। তাই জন্য এই জায়গাটাকে আমরা বলবো বা এই আর্মটাকে বলবো অ্যামাইনো অ্যাসিড বন্ধন অঞ্চল বা অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টার সাইট। টিআরএনএর জন্য এই পজিশনটাকে বলবো অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টার সাইট বা অ্যামাইনো অ্যাসিড সংযুক্তিকরণ অংশ। তাহলে টিআরএনএ এখানে অ্যামাইনো অ্যাসিডকে অ্যাটাচ করে ফেললো। কি করে অ্যাটাচটা করব, চিনবে কি করে যে কোন অ্যামাইনো অ্যাসিডকে ওকে অ্যাটাচ করতে হবে? সেটা চেনার জন্য ঠিক অ্যামাইনো অ্যাসিডের তলায় এই পোর্শনটাতে দেখো যে লুপটা আছে, লুপের মতন অংশ, এই লুপটাকে আমরা এই যে লুপের মতন অংশটা আছে এই লুপটাকে আমরা বলবো অ্যান্টিকোডন লুপ। কেন অ্যান্টিকোডন লুপ না অ্যামাইনো অ্যাসিড এই যে এখানে এই যে টিআরএনএটা পাচ্ছি, টিআরএনএটা এখানে এসে এমআরএনএটা এখানে রয়েছে, এমআরএনএ এখানে রয়েছে, ঠিক আছে। তো এমআরএনএ এখানে রয়েছে, এখানে এসেছে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচড হয়ে তোমার টিআরএনএ আসবে। তো তখন ধরো এখানটায় আছে কিছু AUG ধরো আছে, AUG আছে, তো AUG তো স্টার্ট কোডন, আর বললাম AUG কী করে মিথিওনিনকে কোড করতে পারে। তাহলে প্রথমে কি করবে টিআরএনএ বুঝতে পারবে যে আমাকে AUG সঙ্গে অ্যাটাচ হতে হবে। তাহলে AUGটা প্রেজেন্স আছে কোথায়, এমআরএনএতে, তাই AUGটাকে আমরা বলবো হচ্ছে কোডন, যেটা আগেই বললাম। আর তাহলে মানে কি বোঝা গেল না এমআরএনএতে উপস্থিত নাইট্রোজেন বেসগুলোকে আমরা কোডন বলি, আর টিআরএনএতে উপস্থিত নাইট্রোজেন বেসগুলোর মধ্যে যেটা নাকি এই পোর্শনে থাকবে, টিআরএনএর এই পোর্শনে থাকবে, এই অ্যান্টিকোডন লুপে থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিকোডন। তাহলে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে কোডন কোথায় অবস্থান করে, অ্যান্টিকোডন কোথায় অবস্থান করে, এমআরএনএ অবস্থান করে কোথায়, তাহলে কোথায় অবস্থান করে। তাহলে কোশ্চেনটাতে আমরা অ্যান্সার কি লিখব যে এমআরএনএতে কোডন প্রেজেন্ট থাকে আর টিআরএনএতে অ্যান্টিকোডন প্রেজেন্ট থাকে। ক্লিয়ার হলো? তো তাহলে প্রথমে টিআরএনএ এসে বসবে এখানে AUG বা যে কোডনটাই থাকুক না কেন এমআরএনএতে, সেটাকে সেন্স করতে পারবে টিআরএনএ, এবং এই যে AUGটা কোন অ্যামাইনো অ্যাসিডকে বাইন্ড করতে পারে সেটা বুঝে টিআরএনএ কি করবে, তার এই অ্যাকসেপ্টার আর্ম যেটা সেই 3' এন্ডে ওই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডটাকে অ্যাড করে নেবে, এবং এরপরে স্মুথলি ট্রান্সলেশন চলতে থাকবে এবং ঠিক একইভাবে টিআরএনএটা এগোবে।
টিআরএনএ, রাইবোজোম এগুলো এগোতে থাকবে। পরপর কি হবে, এমআরএনএতে অ্যামাইনো মানে নাইট্রোজেন বেসেসগুলো আছে, তার জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যাটাচ হওয়া দরকার, পরপর কিছু টিআরএনএ আসবে, স্পেসিফিক টিআরএনএগুলো ওখানে অ্যামাইনো অ্যাসিড অ্যাড করে অ্যাটাচ হবে এবং ট্রান্সলেশন চলবে, রাইবোজোম এগোতে থাকবে। সেটা ট্রান্সলেশন প্রসিডিওর যখন ক্লাস 12-এ পড়বে বা আলাদা করে আমি ট্রান্সলেশনটাকে পড়াবো আরও ডিটেলসে বুঝতে পারবে। তো মোটামুটি কাজটা কি এগুলোর সেটা বলার জন্য আমি স্পেসিফিক্যালি ছোট করে এই জিনিসগুলোকে বললাম। তাহলে স্পেসিফিক্যালি আমাদের কি দাঁড়ালো, এমআরএনএ স্ট্রাকচার দেখলাম, আরআরএনএর টাইপসগুলো দেখলাম এবং দেখলাম আরআরএনএ রাইবোজোমের 80% স্ট্রাকচার তৈরি করে এবং টিআরএনএ স্ট্রাকচারে দেখলাম কি না অ্যাকসেপ্টার আর্ম থাকবে যেখানে অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করবে ট্রান্সলেশন হওয়ার সময়, এবং ঠিক তার অপোজিটে অ্যান্টিকোডন লুপ থাকবে যেখানে ঠিক একইভাবে নাইট্রোজেন বেসেস থাকবে কিন্তু যেগুলো ওই স্পেসিফিক এমআরএনএতে অবস্থিত কোডনের কমপ্লিমেন্টারি হবে যাতে এমআরএনএর সঙ্গে টিআরএনএটা বাইন্ড হতে পারে। ঠিক আছে, আর কি দুটো লুপ পাবো দেখো, এখানে টি সাই সি লুপ পাবো আর লেফট হ্যান্ড সাইডে এখানে UH2, মানে আমি এখানে যেটা ড্রয়িং করেছি সেই অনুযায়ী এটাকে যদি উল্টে ড্রয়িং করো পুরোটাই উল্টে যাবে, মানে এদিকে 3' চলে আসবে, এদিকে এটা সরে যাবে, সেটা কোনো অসুবিধে নেই। তো টি সাই সি লুপ পাবো আর ডি লুপ পাবো। টি সাই সি লুপ কেন না, টি হচ্ছে গিয়ে দেখো রাইবোথাইমিন, সাই হচ্ছে সিউডোইউরিডিন আর ইউসি হচ্ছে সাইটোসিন। তো তাহলে এখানে মানে রাইবোথাইমিন আর সিউডোইউরিডিন আর সাইটোসিন এই টাইপের নাইট্রোজেন বেসেসগুলো এই লুপে থাকে বলে এটাকে আমরা টি সাই সি বলতে পারি বা টি লুপ বলতে পারি। ক্লিয়ার হলো? আর এদিকে যে লুপটা আছে UH2 লুপ বলতে পারি বা ডি লুপ বলে, কেন কি না এখানে ডাইহাইড্রোইউরিডিন থাকে। ঠিক আছে, তো ডাইহাইড্রোইউরিডিন নাইট্রোজেন বেস প্রেজেন্ট থাকছে, সেটার উপর বেস করে এটাকে আমরা ডি লুপ বলছি। আর এখানে কি আছে, এই যে তিনটে বললাম যে রাইবোথাইমিন থাকবে আর এখানে হচ্ছে গিয়ে সিউডোইউরিডিন আর সাইটোসিনের উপর বেস করে এটাকে টি লুপ বলছি। আর এই পুরো স্ট্রাকচারটা যেহেতু দেখতে ক্লোভার লিপের মতন, তো তাই জন্য এটাকে ক্লোভার লিফ মডেল বলা হচ্ছে। আশা করি যেটুকু তোমাদের মানে ট্রান্সলেশন ব্যাপারটা কীরকম, এই পোর্শানগুলো খুব লিঙ্কড, মানে ক্লাস 11-তে এটুকু পড়লাম আর ক্লাস 12-এর রেপ্লিকেশন ট্রান্সলেশন পড়লাম। এই পুরো ব্যাপারটাকে যখন একসঙ্গে পড়বো তখন গিয়ে এটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। তো একই দিনে তো আমি ট্রান্সলেশন রেপ্লিকেশনের সঙ্গে এগুলো বলতে পারছি না, বিশাল বড় একটা লেন্দি ভিডিও হবে। তো তার জন্য যেটুকু বললে আপাতত তোমরা কিছুটা বুঝতে পারবে সেটা বললাম। তো এর পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আমি ওই ট্রান্সলেশন রেপ্লিকেশনগুলো ইন ডিটেলসে ডিসকাস করব। তখন একটু প্লিজ তোমরা সবটাকে রিলেট করে দেখবে ভিডিওগুলোকে একসাথে ধীরে ধীরে, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো এটুকু আশা করি বুঝতে পেরেছো। আর ছোট্ট একটা টার্ম বলে রাখি, আমি siRNA বলেছিলাম, স্মল ইন্টারফেয়ারেন্স RNA, তারপরে miRNA বা মাইক্রো RNA বলেছিলাম। এবার এগুলো কি করে তৈরি হচ্ছে সেই মেকানিজমটা তোমাদের এখনের জন্য দরকার নেই। ডাইসার থাকছে, আরও বিভিন্ন রকমের গাইড জিন, এইসব জিনিসগুলো মানে 11-12 তো একদমই দরকার নেই, কিন্তু ফাংশনটা একটু বলে রাখি। এগুলো মেনলি কি করে, এই টাইপের এনজাইমস মানে এই টাইপের আরএনএগুলো ইন্টারফেয়ারেন্স করে, মানে ধরো কোনো ভাইরাল এফেক্ট হয়েছে আমাদের বডিতে, তো ভাইরাস এসে কি করবে না নিজেদের আরএনএ তৈরি করতে চাইবে, নিজেদের ডিএনএ তৈরি করতে চাইবে। তো এই যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল এফেক্ট হলে তারা যাতে না স্প্রেড করতে পারে, বিশেষ করে ভাইরাল এফেক্ট থেকে আমাদেরকে রেজিস্ট করার জন্য কিন্তু ওই স্মল ইন্টারফেয়ারেন্স আরএনএ siRNA কাজই হলো ইন্টারফেয়ার করা। কিসে ইন্টারফেয়ার করবে, যাতে ভাইরাসগুলো ওদের নিজেদের বেশি না স্প্রেড করতে পারে। বলতে পারা যায় এই আরএনএগুলো কিন্তু বিভিন্ন রকমের ডিফেন্স মেকানিজম আমাদের বডিতে ক্রিয়েট করতে প্রচুরভাবে হেল্প করে এবং আদার্স অনেক রকমের পারফরমেন্স ফাংশনস আমরা পাই, যেগুলো খুব বেশি কিন্তু তোমাদের ক্লাস 12-এর জন্য দরকার নেই। টার্মসগুলো বা এরকম কিছু আরএনএর প্রেজেন্স আছে এবং মেনলি আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ করতে, ভাইরাল ইনফেকশন থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যে হেল্প করে, এটুকু তোমরা একটু মাথায় রেখো। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি কিছু ডাউট থাকে তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি রিপ্লাই করব।